আর বিদেশে যাওয়ার প্যাকেজ কিন্তু ওয়ান নাইট না। আপনি আজকে সিদ্ধান্ত নিলেন, কালকে সকালে যে আপনি ইয়াকে বলবেন, কি জানি বলে, যে কনসালটেন্সি ফার্মগুলোকে, তারা আপনাকে 3 মাসে 1 মাসে 15 দিন নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি ভাই, এটা আপনি যে জায়গায় আপনার স্টুডিও আশেপাশে এটা খোঁজেন, 10টা কনসালটেন্সি ফার্মে যান, 10 জন কাউন্সিলের সাথে কথা বলেন, লিটারালি আপনি একজন পাবেন না সে নিজে বিদেশে পড়ালেখা করছে। সে আপনি বিদেশ পাঠাই যায়, বিদেশে পড়ালেখা করলে এখানে থাকতো না, সে বিদেশে পড়ালেখা করে নাই, সে কিন্তু আপনি বিদেশ পাঠাচ্ছে। কোন চিন্তা করছেন আমি জানি না। তার মানে সে এটা নিয়ে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে। এখন সে একজন আর 10 জনকে বিদেশ পাঠায়। সে যদি 10 জনকে বিদেশ পাঠাতে পারে, আপনি একা নিজেকে বিদেশ পাঠাতে পারবেন না? সে তো টাকা নিয়ে পাঠায় না আপনাকে, সে তো সার্ভিস নেয়। এই সার্ভিস নিজেটা নিজে দেন, নিজের টাকা নিজের কাছে রাখেন, টাকা লাগে না। আর একটা কথা বলি, আমরা আরেক শ্রেণী আছি, মনে করি যে আমার রেজাল্ট ভালো না, আমি কনফিডেন্ট না, ভাইরা অ্যাপ্লাই করলে আমার হয়ে যাবে। আর ভাইরা আপনি যা অ্যাপ্লাই করেন তার থেকে খারাপ অ্যাপ্লাই করে। কিভাবে? ভাইদের কাছে একটা ফরম্যাট আছে, ওইটাকে নাম টাম চেঞ্জ করে সাবমিট করে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। হলে হবে, না হলে নাই। বেশি হয়, হলে হবে, না হলে নাই। ভাইরা কখনো আপনাকে র্যাঙ্ক ইউনিভার্সিটি পাঠাতে পারে না, কারণ ভাইদের একটা ইউনিভার্সিটির সাথে, মানে কনসালটেন্সি ফার্মগুলোর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে চুক্তি থাকে। সে আপনার থেকে 1 টাকাও নেবে না, বিনা খরচ আপনাকে পাঠিয়ে দিবে। শুধুমাত্র সফল হলে ফাইলে 80,000 1 লাখ দেবে নাকি, এরকম বলে, তাই না? কিন্তু তিনি আপনার থেকে জানেন তাতে 3 গুণ ইউনিভার্সিটি থেকে কিনেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনে নেয়। আচ্ছা, তার সেশন ফি লাগে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। মানে কনসালটেন্সি ফার্ম থেকে যারা যায় এরা ফুল ফ্রি স্কলারশিপ, খুব ফুল ফ্রিটা পেলেও কিছু না কিছু থাকে, কিছু না কিছু থাকে, ওখানে ঝামেলা আছে। আমাকে বলে, আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা রাখে বিদেশে উচ্চ শিক্ষায়, যে কোনো শিক্ষায় স্কলারশিপ নিয়ে যাওয়ার। এর বাইরে আর কোনো কথা নেই, মানে দের ইজ ফুল স্টপ। এর বাইরে কথা বলা মানে হচ্ছে সে ফাঁকিবাজ, সে মিসগাইডেড। ওই কাফল ব্লগ বানায়, এরা বলে যে এত টাকা লাগে, অত টাকা লাগে, মানে কনসালটেন্সি ফার্মগুলো বানায়, হোয়াট এভার, সে মিসগাইডেড। কিছু মানুষ আমরা আছে, আমরা যারা একটু লেটস সে ভীত, নিজের কাজটা নিজে করতে পারি না, কনফিডেন্স পাই না, তারা হয়তো কনসালটেন্সি ফার্ম থেকে হেল্প নিতে পারে। কিন্তু এটা এনশিওর করতে হবে ওদের দ্বারা বিদেশে অসংখ্য গার্বেজ বলা ঠিক না, সেটা রেকর্ড আছে, বাট বাজে ইউনিভার্সিটি আছে, একটা বিল্ডিং 5টা ইউনিভার্সিটি, এরকম ঘটনা আছে আমার দেশে। ওরা চুক্তি করছে কোনো রকম পাঠাবে, তাই পাঠা দেওয়ার ব্যবস্থা করে আর কি। পরে গিয়ে ওইখানে গিয়ে না পড়াশোনা না কিছুই হয় না। আলটিমেট শ্রমিক বা লেবার বা ক্লিনার, ইতালিতে বলে যে লাভাপিয়াতে মানে হচ্ছে থালা বাসন ধোয়, ইতালিয়ান ভাষা বলে এটাই করে, এবং এটাকে নিয়তি মেনে নেয়, কারণ অনেক টাকা খরচ করে চলে যায় যে, আর ফেরার উপায় থাকে না। এখন উচ্চশিক্ষায় একজন মানুষ যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার, লাকিলি আপনি আইএস ছাড়া চলে যেতে পারছেন। অনেকে যাচ্ছে, লাকিলি বলা ঠিক না, অপশন ছিল, অপশন কাজে লাগছে এই সময়টাতে। তো এখন কি কি প্রস্তুতি নেওয়া দরকার? বা ধরেন একটা স্টুডেন্ট সেটা ইউনিভার্সিটি চান্স পেল, ইউনিভার্সিটি শুরু করলো ফার্স্ট ইয়ার, তো সে কখন থেকে শুরু করবে বাইরে যাওয়ার প্রস্তুতি? আপনি বিদেশ যাওয়ার চিন্তা করলে, যখন চিন্তা করছেন তখন থেকে শুরু করা উচিত। আচ্ছা, মানে কে কোথায় থেকে যারা দেশের বাইরে যায়, আমি ব্যক্তিগতভাবে ব্যাচেলর লেভেলে যাওয়ার উৎসাহিত করি না। ব্যাচেলর লাগে স্কলারশিপের সংখ্যা খুবই কম, নগণ্য, একেবারে নাই। আচ্ছা, 2% 3% প্রোগ্রাম অফার করে। সো আপনি 2% 3% যেতে গেলে অনেক। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা স্টিল আবেগী থাকি, বাবা মাকে ছেড়ে এত সময় থাকতে পারবো না। এখন ছেলেরা পারে, কিছু কিছু জায়গায় আছে, বাট আমি আসলে কখনো কাউকে টাকা দিয়ে পড়াকে উৎসাহিত করি না। সারা দুনিয়ার ইনস্টিটিউশনগুলো টাকা নিয়ে বসে আছে, আপনার টাকা অনেক বেশি হলে বাবা মাকে দিয়ে রাখেন, টাকা নিয়ে যেহেতু বসে আছে, ওদের টাকায় পড়া করেন, ওটা একটা মজা আছে। স্কলারশিপ পাওয়ার, আমি শুধু একটা কথা বলছি, কনফিডেন্স মানে 5% 100% হয়ে যায়, এই লেভেলে বুস্ট আপ করে আর কি। সো কোন লেভেলে যাওয়া উচিত? আমরা বেসার লেভেলে আমরা উৎসাহিত করি না, কারণ আপনি টাকা দিয়ে পড়তে হবে। বাবা মার অনেক টাকা থাকলে অথবা বাড়িঘর বিক্রি করে পড়ালেখার চিন্তা করলে ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম, স্টিল এটা আপনাকে হেল্প করবে। কারণ বিদেশে গেলে আপনি অলরেডি 4 বছর আগে গেলেন, যেহেতু বাইরে চলে গেছেন। পড়া করতে উৎসাহিত করে মাস্টার্স লেভেলে যাওয়ার জন্য। কেন? এখানে যাওয়াটা লিটারালি সহজ। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোরলেস ইংলিশ প্রোগ্রাম থাকে, স্কলারশিপ অপরচুনিটি থাকে। আর আরেকটা পরামর্শ থাকবে, আমরা বাংলাদেশিরা সবসময় ছোটরা দিয়ে শুরু করার চিন্তা করি, সম্পূর্ণ উল্টা। দুনিয়ার সবচেয়ে নাম করাটা কোনটা? সবচেয়ে বেশি টাকা দেয় কে? সবচেয়ে বেশি রিসার্চ করে কারা? সবচেয়ে বেশি শিক্ষার সুযোগ কোথায়? সবচেয়ে ভালো ল্যাব কোথায়? সেটা দিয়ে শুরু করা উচিত। আমরা মানে কনফিডেন্স লেস হয়ে যাই। আমরা শুরুতেই চিন্তা করি যে একটু ফার্স্ট ইয়ার স্কলারশিপ যদি পাই ভালো, না পাইলে সমস্যা নেই, বাবার টাকা আছে, এটা ভুলে যাই। আমরা সিদ্ধান্ত নিতে যদি পারি যে না, আমি অন্যের টাকা যাবো না, এটা হোক বাবা, হোক মা, হোক শ্বশুর বাড়ি, না যাবো না, এটা আপনাকে বুস্ট আপ করবে। লাগুক 3 মাস সময়, একটা স্কলারশিপ প্রিপারেশনের জন্য সব মিলে 1 বছর প্ল্যান করা উচিত। 5টা বিষয় লাগে,
যে কোনো লেভেল পড়ালেখা করতে গেলে, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, 5টা বিষয়কে রেজাল্ট যত ভালো হবে তত ভালো। আমি রেজাল্টকে ডিমোটিভেট করছি না, কম রেজাল্ট হলেও যাওয়া যায়, তো রেজাল্ট ভালো হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে একটা সিবি, যেখানে আপনার আইএলসের কথা থাকবে, আপনার গবেষণার কথাবার্তা থাকবে, এই টাইপের একটা সিবি। আমার গবেষণার পেপার নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কনফারেন্সে অংশগ্রহণ করছি, সেমিনারে গিয়েছি, আমি অ্যাবস্ট্রাক্ট কম্পিটিশন অংশগ্রহণ করেছি, এই টাইপের কিছুটা থাকুক। থার্ড হচ্ছে একটা মোটিভেশন লেটার, 500 থেকে 1250 ওয়ার্ড, 1 পেজ থেকে 1.5 পেজ, 4-5টা প্যারাগ্রাফে লিখবেন এক্স্যাক্টলি আপনি কে, আপনার কি কি পড়ালেখা করছেন, কেন এই প্রোগ্রামে আবেদন করছেন, এবং প্রোগ্রাম শেষে আপনি কি করতে চান। আচ্ছা। 4 নম্বরে 2টা রিকমেন্ডেশন লেটার, এমন মানুষ, এমন টিচার যে আপনাকে মিনিমাম 1 বছর সময় ধরে জানে। সিনিয়র টিচার হলে একটু ভালো, যে তারা কম লেখে, খুব টু দ্য পয়েন্টে লেখে, জুনিয়ররা অনেক বেশি বেশি লেখে, বাট স্টিল এটা কোনো সমস্যা নেই। আর ফাইনাল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। কিছু প্রোগ্রাম আছে যারা MOI, মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে, সো আপনার আইএলটিএস না থাকলেও ওটা দিয়ে চলবে, মানে ইউনিভার্সিটি থেকে যে কোনো ইউনিভার্সিটি দেশে, হ্যাঁ বাংলাদেশে যে ইউনিভার্সিটি দেয়। আর কিছু অধিকাংশ প্রোগ্রামে আইএলটিএস স্কোরটা চায় যদি কেউ ইউরোপ যাওয়ার চিন্তা করে। সো এই 5টা বিষয় যদি থাকে, ইউ আর রেডি। আপনার রেজাল্ট নাই, অবশ্যই আছে, যে কোনো স্টেজ পড়ালেখা করছেন। একটা সিবি বানাতে কত সময় লাগে? 2 ঘন্টা সর্বোচ্চ। একটা মোটিভেশনাল লেটার লিখতে কত সময় লাগবে? 2 ঘন্টা। চ্যাট জিপিটি 2 মিনিটে বানাই ফেলবে, 2 মিনিটে দিয়ে দিবে, তখন এটা নিজের মতো করে। এরপরে চ্যাট জিপিটি, কি বলে, এরপরে 2টা রিকমেন্ডেশন লেটার, এটা একটু সময় লাগবে, তাদের সাথে কথা বলতে হবে, 1 সপ্তাহ সময় দিতে হবে। তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আইএলটিএস এর এক্সাম, একটু সময় নিয়ে 3 মাস। আর এই 5টা বিষয়ের আর কিছু লাগে না। আইএলটিএস নিয়ে যদি একটু কথা বলি আমরা, যে অনেকেই মনে করে যে আমি আইএলটিএস 7 স্কোর, তো আসলে এটা সম্ভব না, কি করব, কত সর্বনিম্ন কত পাইলে যাইতে পারবে একটা একজন? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আইএলটিএস 6 পাইলে প্রোগ্রামে আবেদন করা যায় বিশ্ববিদ্যালয়ে। আইএলটিএস 2টা কারণ দরকার, একটা হচ্ছে এমবিসি রিকোয়ারমেন্ট ফুলফিল করে ভিসা পাওয়ার জন্য, বলা থাকে না কিন্তু এমবিসি চেক করে। আরটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ভর্তি হয়ে যাওয়া। ভর্তি হলে তো স্কলারশিপের ক্যাটাগরির বিষয় চলে আসে। সো 6 পেলে আপনি ইউনিভার্সিটির বিষয়টা অনেক জায়গায় শেষ করতে পারবেন। তো এখন এটা 6.5 করে ফেলছে অনেক ইউনিভার্সিটি। আর এমবাসির যদি ফেস করতে, ওখানে যদি আইএলটিএস কোনো ক্যাটাগরি বিষয় থাকে, বা আইএলটিএস যদি চেক করে 6.5, সো আপনি 6.5 হয়, আপনি স্কলারশিপও পাবেন, এমবাসি থেকে ভিসাও পাবেন। যত বেশি হবে তত ভালো। 7 হয়ে গেলে আপনি অলরেডি স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। 7.5 মানে ধরে নিতে পারেন স্কলারশিপ পেয়ে গেছেন, বাকি কাগজগুলো ঠিক করেন, এই আর কি। 7.5 পাওয়া খুব টাফ না? টাফ না, আমরা কখনোই ফোকাসড না কি করতে চাই। আপনি টানা 20টা মক টেস্ট দেন, দেখবেন যে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমাদের একটা থিওরি ছিল এরকম, যে 2 সপ্তাহ যদি কেউ মাথা নাড়া করে পড়ার টেবিলে বসে যায়, আমরা যে পরীক্ষার সময় আমরা যেভাবে পড়ালেখা করি, তাহলে সে আইএলটিএস 7 পাবে, এবং এটা প্রমাণিত। অসংখ্য এক্সাম্পল আছে, আমরা দেখতাম আমাদের সময় আর কি। সো আইএলটিএস কঠিন না, কঠিন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা শুরু করি, তারপর মোবাইল টিপতে বসি, তারপরে এটা দেখি, তারপর খেলা দেখি, তারপর ওটা দেখি, ফোকাস থাকি না। টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ পড়ালেখা করলে আইএলটিএস 7 পাওয়া সম্ভব। এখন আপনার ওই ইনস্ট্রাকশন দেওয়ার জগতে বা প্রশিক্ষণের জগতে আপনি এখন পর্যন্ত কতজনের সিভি দেখছেন, মানে ঠিক করে দেওয়ার জন্য রিকমেন্ডেশন? এটা আমার একটা এক্সপার্টাইজ, আমি এটার উপর ট্রেনিংও করছিলাম 3 মাস। আমি একটা ক্লাসে ছিলাম, এই জন্য বলছি। এই সংখ্যাটা এভাবে বলি, আমার ইনবক্সে সম্ভবত 29,000 সিভি আছে এই মুহূর্তে। 29,000 সিভি আছে যারা বিদেশে পড়া করতে যায়। আজকেও ওই প্রোগ্রামে, যে প্রোগ্রামে আসছিলাম, প্রোগ্রামের কথাবার্তার পরে 5-7 জনের সিভি এখন আমার হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, সো এরা অ্যারাউন্ড এরকম 30,000 প্লাস সিভি আছে। তো একবার আমাকে বলছিলেন, একটা ক্লাসে আমি ছিলাম ওইখানে, যে মানে ইমেল করার ক্ষেত্রে বা সিভি লেখার ক্ষেত্রে আমরা যে উল্টাপাল্টা জিনিসপাতি লিখি, দরকার নাই ওইসব জিনিসপাতি লিখি। তারপরে হচ্ছে ইমেইলের নামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নানান জিনিস লিখি, এই বিষয়টা একটু আপনার অভিজ্ঞতা আগে যদি বলেন। আমরা তো শিক্ষার্থীরা আসলে এরকম মাস্টার্স পাস করে ইমেল লিখতে জানি না। ইমেল কীভাবে লেখে যায় আমি আপনাকে হয়তো দেখাতে পারবো, যে লিটারালি আমি যদি এখন লাস্ট 50টা ইমেল দেখাই আপনাকে, যারা আমাকে প্রতিদিন ইমেল করে, এটা চাই ভাইয়া, ওটা পরামর্শ দেন, আপনি দেখবেন যে ওখানে 48টা বা 47টা দেখবেন যে সে কী লিখছে সে নিজেও বোঝে না। বাংলায় লিখে দিচ্ছে, নিচে নাম নাই, উপরে মানে সাবজেক্ট নাই, সাবজেক্ট লেখে না, এটা হচ্ছে। সো ইমেলটা কেন গুরুত্বপূর্ণ? আমরা অসংখ্য ইমেল খুলিও না। আগে খুলতাম, ফ্রিজ এখন ছিলাম, এখন তো একটু ব্যস্ততা বেড়ে গেছে। এখন চিন্তা যে ইমেল লিখতে জানা, তাকে তো আসলে দেখে হেল্প করার কিছু থাকে না। ইসলাম না হোক, সে আসলে কিছু নেই, আমি তাকে 0 থেকে শুরু করতে, এই সময়টা আমাদের হাতে নাই হেল্প করার জন্য। কারণ ভলান্টিয়ার হেল্প তো আসলে সময় বাইর করে করতে হয় না ব্যস্ততার মাঝে। সো ইমেইলে আমরা একটা বড় বদভ্যাস হচ্ছে বাংলাদেশে এখন কমতেছে, অ্যাটলিস্ট আমরা নিজের নাম দিয়ে প্রথম ইমেলটা খুলি তো আসলে ছোট বয়সে,
হুম, এখন তো হয়তো এসএসসি পাস করার পর খুলতেছে ছেলেরা, যে ফেসবুক আইডি খুলতে হয় হুম, সেই বয়সে আর কি। ইমেল খোলার সময় চিন্তা হয়, আমরা ওই যে বসে খুলে ওই সময় আসলে খুব ফ্যান্সি থাকি। হুম, আজকে একটা মুভি দেখলাম, মুভিটা করলো কে, শাহরুখ খান। হুম, অর্থাৎ একটা মুভি দেখলাম জেমস বন্ড, ইমেল খুলে ফেললাম jamesbond007@gmail.com। আর মেয়েরা করে কি মুসলিমা, আমাতুল্লাহ, এই টাইপের, মানে সে যাকে ফলো করে হুম। বা কিছু একটা একটু ফ্যান্সি টাইপের। তো এই জাতীয় ইমেল আসলে স্বাভাবিকভাবে কখনোই খোলা হয় না। আমরা খুলি না, আগে খুলতাম, দেখতাম কি লেখে না লেখে। এটা তো আসলে কেউই খুলবে না যারা এটা আর বিষয়ে এটাকে ফেসবুক এখন এগুলোকে স্প্যাম হিসেবে, সরি জিমেল এগুলোকে স্প্যাম হিসেবে নিয়ে ডিটেক্ট করে। আচ্ছা, আপনি যতই মেধাবী হন না কেন, কারণ ইমেলই ঠিক নেই যার, এই নামগুলো ধরে ফেলতে পারে। যে জন্ম তারিখ থাকে, জন্ম সনদ কারণ আমি এই থাকে। টাইপের নামে যদি 10-15 টাকা আমি একটু ব্লগ দেখাই বা স্প্যাম দেখাই আপনি দিই, কয়েকটা নাম বলেন একটু, যে নামগুলো পাওয়া যায়। প্রচুর পিকে দিয়ে নাম আছে, হুম, পিকে আলট্রা, হুম। এরপরে ফেন্টিয়াম 5, মানে আনবিলিভেবল, এগুলা বলতে গেলে হাসি পাবে, অনেক নাম আছে। অমুক রাসেল, তমুক আব্দুল্লাহ, তারপর হচ্ছে আব্দুল্লাহ অমুক, এরকম থাকে না? আরো অনেক কিছু আছে, স্বদেশ থেকে বলছি @gmail, হুম, মালয়েশিয়া থাকি আমি @gmail, কত না, এরকম অনেক আছে আচ্ছা। ছেলে পেলে। ওই জীবন একটা করছে, এটা চেঞ্জ করলো না আর কি। মানে এটা পড়তে গেলে তো মাঝে মাঝে, মানে এটা তো আসলে কিছু মিনিং করে না, নাম তো হইতে হবে না। আপনি আমাকে রিচ আউট করছেন, দেখলে বোঝা যায় নাম কিনা। আর পৃথিবীর সকল দেশের নামগুলোর কাছাকাছি, এটা বোঝা যায়। নামের শেষে এ থাকলে, আ থাকলে ক্রিস্টিনা, এটা সেটা আমরা বুঝি মেয়ে, হুম। অন্য কিছু থাকলে এটা ছেলে, এরকম বোঝা যায় অনেক কিছু আছে। তার মানে ইমেল নামটা অবশ্যই মানে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি ইন্ডিভিজুয়াল কাউকে ইমেল করেন, আপনি প্রফেশনাল না হলে, সে যদি প্রফেশনাল মানুষ হন, আপনাকে সে কোনো রিপ্লাই দিবে না।